আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছি ছাঁটাই, এবং বাসের ক্ষেত্রে একটা বড় রকমের ছাঁটাই আমরা দেখতে পাচ্ছি। কীভাবে এই শ্রমিকদের পাশে দাঁড়াবেন? হচ্ছে সরকার নিজেকে আস্তে আস্তে প্রত্যাহার করছে গণপরিবহন থেকে, এবং ক্রমশই হচ্ছে বেসরকারি মালিকদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। তার মূল নীতিটা এসছে আমাদের দেশের বর্তমান যে কেন্দ্রীয় সরকার, সেই সরকার তার যে নীতি, উদার অর্থনৈতিক নীতি, তাকে ভিত্তি করে এসছে। এবং রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানা বেসরকারিকরণ করা, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র সেটা পুঁজিপতির হাতে তুলে দেওয়া, তার যে নীতি, সেই নীতি থেকেই নরেন্দ্র মোদী কেন্দ্রে আসার পরই মোটর ভেহিকলস অ্যাক্টকে পরিবর্তন করে। এবং তার যে মোটর ভেহিকলস অ্যাক্টের পরিবর্তন হয়, সেখান থেকেই আসে যে সমস্ত সরকারের হাতে গোটা ভারতবর্ষে প্রায় 52টা রাষ্ট্রায়ত্ত পরিবহন ছিল, সেই সমস্ত রাষ্ট্রায়ত্ত পরিবহনকে বেসরকারিকরণ করতে হবে। প্রত্যেকটি রাজ্যে যে ট্রান্সপোর্ট অথরিটি, আরটিএ, এই আরটিএগুলোকে বেসরকারিকরণ করা, সরকারের হাতে না রাখা, এবং তার দেওয়া, পারমিট দেওয়া, তার রুট ঠিক করা, এই সমস্ত কাজকর্ম হচ্ছে যে বেসরকারি এজেন্টরা করবে, বেসরকারি উদ্যোগের হাতে দিয়ে দেওয়া হবে, সরকারের হাতে কিছু থাকবে না। আমাদের রাজ্যে 2011 থেকে, যবে থেকে মমতা ব্যানার্জি সরকার এসছে, তখন থেকেই রাষ্ট্রায়ত্ত পরিবহনের উপরে আক্রমণটা শুরু হয়। এবং বামফ্রন্ট সরকার যখন ছিল, তখন প্রতি বছর 700-800 কোটি টাকা শুধু রাষ্ট্রায়ত্ত পরিবহনের জন্য খরচ করা হতো। কারণ আমি তখন মন্ত্রী ছিলাম, আমি জানি। কিন্তু তৃণমূল সরকার আসার পর তারা যেটা করে সেটা হচ্ছে রাষ্ট্রায়ত্ত আমাদের পরিবহন বলতে কলকাতায় ট্রাম কোম্পানি, সিএসটিসি, সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট, তারপরে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট, সারফেস ট্রান্সপোর্ট, এই সমস্ত সরকারি যে পরিবহন, তাতে যে টাকা সরকারকে, রাজ্য সরকারকে বহন করতে হয় গণপরিবহনের জন্যে, রাজ্য সরকার সেটা পরিকল্পনা করে যে এই সমস্ত ট্রাম, বাস, এগুলোতে আমরা স্থায়ী শ্রমিক নিযুক্ত করব না, সব হচ্ছে কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, এর ভিত্তিতে শ্রমিক নিযুক্ত হবে, চুক্তিভিত্তিতে শ্রমিক নিযুক্ত হবে। যা 30,000, 40,000, 50,000 টাকা বেতন, সেখানে তাকে 8-10 হাজার টাকা বেতন দিয়ে আমরা ড্রাইভার বা আমাদের অন্য যে ট্রান্সপোর্টের পরিবহনের গাড়ি চালাতে গেলে যেসব কর্মী দরকার হয়, শ্রমিক নিযুক্ত হবে। সরকার যখন গাড়ি চালাতো, তখন অলাভজনক রুটেও গাড়ি চালাতো, শুধু লাভজনক রুটে গাড়ি চালাতো তা না, সব রুটে গাড়ি চালিয়ে প্রফিট হতো না, যার ফলে সরকারকে 700-800 কোটি টাকা বামফ্রন্ট সরকারের সময় ভর্তুকি দিতে হতো। কিন্তু মমতা ব্যানার্জি আসার পর সে যখন পরিকল্পনা করে যে প্রফিটেবল রুটগুলোকে আগে প্রাইভেটদের হাতে দিয়ে দেবো, প্রফিটেবল রুট, আর যেগুলো হচ্ছে প্রফিট হয় না, সেটা তো কোনো ব্যক্তি, কেউ প্রাইভেট কোম্পানি সেই রুটে গাড়ি চালাবে না, ওদের সেই রুটগুলোর হচ্ছে সরকারের হাতে থাকবে। যার ফলে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে সরকারের আয় কমে যাচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে এই আত্মঘাতী সিদ্ধান্ত যে সবটাই হচ্ছে বেসরকারিকরণের পথে যাওয়ার। আমরা আন্দোলন করার মধ্যে দিয়ে, আমাদের ট্রেড ইউনিয়ন মুভমেন্ট, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে, এবং আমাদের পরিবহন রাজ্য, আমাদের ফেডারেশন, এবং পরিবহনের, রাষ্ট্রীয় পরিবহনের কর্মীরা, এবং CI2 এবং আমাদের আরও বামপন্থী শ্রমিক সংগঠন, আমরা এর বিরোধিতা করি। এই যে আরটিএ, রিজিওনাল ট্রান্সপোর্ট অথরিটি, তারাই হচ্ছে ভাড়া নির্ধারণ করত বামফ্রন্টের সময় বা তার আগে। কিন্তু এখন যেটা করছে সেটা হচ্ছে ট্রান্সপোর্ট অথরিটি, রিজিওনাল ট্রান্সপোর্ট অথরিটি, তারা ভাড়া বাড়াচ্ছে না, ট্যাক্সির ভাড়া বাড়াচ্ছে না। যার ফলে আপনি কলকাতা শহরে ট্যাক্সিতে উঠবেন, দেখবেন যে ট্যাক্সি ড্রাইভাররা বলে দিচ্ছে, ওই ট্যাক্সিতে যা মিটার উঠবে তাতে আমি যাব না, তার সাথে আমাকে ডাবল ভাড়া দিতে হবে। 50-60 টাকা হয়তো মিটারে উঠবে, সে 150 টাকা চাইছে, 200 টাকা চাইছে, এবং পাবলিককে তাই বাধ্য হয়ে দিতে হচ্ছে। একইভাবে হচ্ছে অটোর ক্ষেত্রেও তাই, ভাড়া রাজ্য সরকার নিয়ন্ত্রণ করছে না, অটো ড্রাইভাররা নিজেরাই ঠিক করে নিচ্ছে, ইউনিয়ন ঠিক করে নিচ্ছে, এইখান থেকে ওইখানে আমি কত টাকা আমি নেব। এইভাবে জনগণ লুণ্ঠিত হচ্ছে, কিন্তু মমতা ব্যানার্জি কোনো কথা বলছে না, চুপ করে আছে। আমাদের সঙ্গে রয়েছেন CITUর SBSTCর স্টেট কমিটির সেক্রেটারি জীবন সাহা। বাস 15 বছরের বাস যে উঠে যাচ্ছে, এই নিয়ে শ্রমিকদের এবং প্যাসেঞ্জারদের যে সমস্যা,
সেই নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি এবং শ্রমিকদের যে সমস্যা রয়েছে এবং সেটা কিভাবে হচ্ছে এবং রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের কী নীতির ফলে হচ্ছে আমরা সেটা সরাসরি জেনে নেব। মূলত রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের এই 15 বছরের যে নীতি সেটা কেন্দ্র সরকার করেছে এবং রাজ্য সরকার সেটা লাগু করেছে। এর ফলে কি সমস্যার মুখে পড়তে হচ্ছে? দেখুন, 15 বছরের পুরনো গাড়ি বাতিল করার যে সিদ্ধান্ত ঘোষণা করেছে, বলেছে পরিবেশ দূষণ রোধ করার জন্য। কিন্তু পরিবহন এমন একটা বিষয় যেখানে প্রতিটি কম্পোনেন্ট চেঞ্জ করা যায়, খারাপ হলে চেঞ্জ করা যায়। একটা গাড়ি 15 বছর কেন, 100 বছরেরও পুরনো গাড়িও আছে যা সুন্দরভাবে চলে। গাড়িকে ঠিক রাখা সেটা নির্ভর করে গাড়ির মেনটেন্যান্সের ওপরে। সেই দিকে নজর না দিয়ে আসলে 15 বছরের পুরনো গাড়ি সব বাতিল করার কথা যেটা বলছে সরকার, আসলে গোটা পরিবহন ব্যবস্থাটাকেই কর্পোরেটের হাতে তুলে দিতে চায়। বড় বড় কোম্পানি ইলেকট্রিক বাস নিয়ে এসে গোটা পরিবহন ব্যবস্থাটার দখল নেবে। আর বর্তমানে যে ছোট ছোট মালিকদের যে বাসগুলো রয়েছে, সেই বাসগুলো আস্তে আস্তে অ্যাবলিশ হয়ে যাবে। এটাই হচ্ছিল গভর্নমেন্টের মূল পলিসি। কারণ যে পুরনো এই ছোট ছোট মালিকরা যদি ট্রান্সপোর্ট ব্যবসায় থাকে, তাহলে বড় বড় কর্পোরেটের অনেক অসুবিধা হবে। সরকারি পরিবহন যদি থাকে তাহলে কর্পোরেটের অসুবিধা হবে। তাই মূলত সরকারি পরিবহন এবং ছোট ছোট মালিকদের বাস তাকে ব্যবসাকে তুলে দেওয়ার জন্যই এই স্ক্র্যাপ পলিসি আনা হয়েছে বলে আমরা মনে করি। এইখানে গণপরিবহন কথা এলো, গণপরিবহনের সাথে তো অনেক জনমানুষ জড়িয়ে রয়েছে। এই বাস উঠে যাওয়ার সাথে মানুষের যে সমস্যা এবং শ্রমিকদের যে সমস্যা তো আসবেই, মালিকদের কথা আপনি বলছিলেন, বাস উঠে গেলে মানুষদের একটা বড় সমস্যা আসবে। এইটাকে মিলাচ্ছেন কী করে? মানে শ্রমিকদের সমস্যা আর মানুষের সমস্যা এতে আনছেন কী করে? শ্রমিকরা কর্মচ্যুত হচ্ছে, বাসের সংখ্যা কমছে। আর এই বাস এখন যা আছে, গত 5 বছর ভাড়া রিভিশন না করাতে প্রতিটি বাস রুট, প্রায় বেশিরভাগ বাস রুটই হচ্ছিল নন ভায়াবল হয়ে গেছে। নন ভায়াবল রুটে মালিকরা আর গাড়ি চালাতে চাইছে না। আসলে গোটা ট্রান্সপোর্ট ব্যবস্থাটাই কর্পোরেটের জন্য খুলতে চাইছে এই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার। এর ফলে শ্রমিকরা কর্মচ্যুত হচ্ছে। অসংখ্য পরিবহন শ্রমিক ট্রান্সপোর্টের সাথে যুক্ত ছিল, তারা এখন অন্য ব্যবসায় চলে যেতে বাধ্য হয়েছে। সরকারি পরিবহনে যদি দেখেন, একসময় সরকারি পরিবহনে 30-35 হাজার শ্রমিক কাজ করত, এখন সেটা কমে দাঁড়িয়েছে 17-18 হাজারে। ফলে শ্রমিকের সংখ্যা কমে যাচ্ছে, গাড়ির সংখ্যা কমে যাচ্ছে। মানুষ বাধ্য হচ্ছে বেশি ভাড়া দিয়ে অন্য বিকল্প ব্যবস্থায় যেতে। গণপরিবহন বলতে যেটা বোঝায় যে বাস সার্ভিস, সেই বাস সার্ভিসকে ক্রমশ কমিয়ে দিয়ে ছোট পরিবহন, ওলা, উবের, ট্যাক্সি, অটো, টোটো, এইসব গাড়িতে, ম্যাক্সি, এই সকল গাড়িতে মানুষ যেতে বাধ্য হচ্ছে। যার ফলে ভাড়া বা পরিবহন খরচ 2 গুণ 3 গুণ কি তারও বেশি হচ্ছে, মানুষকে বহন করতে হচ্ছে। এখন ন্যূনতম ভাড়া 7 টাকা, অথচ মানুষ নির্দ্বিধায় 10 টাকা ভাড়া দিয়ে যাচ্ছে। 10 টাকার ভাড়া 15 টাকা বা 20 টাকা দিয়ে যাচ্ছে। একটা অসহনীয় পরিবেশ। হাইকোর্টের অর্ডার দেওয়ার পরেও রাজ্য সরকার এটাকে রিভিশন করলো না। মানুষও কেমন যেন একটু নির্বিকার। কেন নির্বিকার এটা আমাদের একটু ভালো করে মূল্যায়ন করা দরকার। কিন্তু মানুষ কিছুটা নির্বিকার, কারণ এই ভাড়ার প্রশ্নেই আমরা দেখেছি কোনো বিরোধ, কোনো বিতর্ক কিন্তু মানুষ করছে না, বেশি ভাড়া তারা দিয়ে দিচ্ছে। আপনি ভাড়ার প্রসঙ্গ তুললেন, লকডাউনের পর থেকে 10 টাকার ভাড়াটা এসছে, কিন্তু পরিবহন দফতরের কাছে নির্দিষ্ট রুটের নির্দিষ্ট একটা ভাড়া, সেটা যে থাকবে নির্দিষ্ট বাসগুলোর ক্ষেত্রে, বাস রুটের ক্ষেত্রে সেটা নেই। ঠিকই বলেছেন, সরকারের যে দায়িত্ব সেই দায়িত্ব সরকার পালন করছে না। এই সরকার প্রায় প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থ। তার দুর্বলতার কারণেই মানুষকে অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে। এটাও ওরা খুব পরিকল্পিতভাবে করছে। আমাদের যে আলোচনা সেটা হলো যে অত্যন্ত পরিকল্পিতভাবে রাজ্য সরকার এই বেসরকারি বাস ক্রমশ কমানোর উদ্যোগ নিয়েছে। এটা ওদের দীর্ঘদিনের পরিকল্পনা। কারণ এই সময়কালে রাজ্যে 1250টা ইলেকট্রিক বাস আসার কথা ছিল। সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফেম টু এ রাজ্য সরকার 1250টা বাস পেয়েছিল। আপনারা নিশ্চয়ই জানবেন, যখন ফিরহাদ হাকিম মন্ত্রী ছিলেন, তিনি যাওয়ার আগে, যেদিন চলে গেছেন তার আগের দিন উনি বড় হোটেলে বসে
বড় বড় কোম্পানির সঙ্গে এই মৌ স্বাক্ষর করেছিলেন। টাটা এবং লেল্যান্ড কোম্পানির এই ইলেকট্রিক বাস চালানোর কথা ছিল। এখন পর্যন্ত মাত্র 50টা ইলেকট্রিক বাস চলেছে, বাকি 1200 বাস আসেনি। ফলে মানুষকে কষ্ট ভোগ করতে হচ্ছে। বাস কমে গেছে। অফিস টাইমে যদি দেখেন তাহলে মানুষ বাদুড়ঝোলা হয়ে যাচ্ছে, বাকি সময় মানুষ অনেকে হেঁটে রাস্তা পারাপার করছে। গণপরিবহন বলতে যা বোঝায় তা আমাদের রাজ্যে একদম ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। গণশক্তি ডিজিটালে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কলকাতা বাস ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শম্ভু মুখার্জি। হাজারখানেক বাস এই শহরতলি থেকে উধাও হয়ে যেতে পারে। এর ফলে যাত্রীরা তো সমস্যায় পড়বেই, তার সাথে সাথে বাস শ্রমিক যারা রয়েছে তারাও সমস্যায় পড়তে চলেছে। আপনি বাস শ্রমিকদের সাথে কাজ করছেন এবং কি পরিস্থিতি এই শিল্পের, বাস শ্রমিকরা কেমন আছে যদি একটু বলেন। প্রথম কথা বলি যে এই সিদ্ধান্ত বহুদিন আগে হয়েছিল। 2009 সালে প্রথম এটার ইমপ্লিমেন্টেশন হয়। 2009 সালে একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল। প্রচুর গাড়ি এই 15 বছরের জন্য পলিউশনের বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের যে রায় ছিল বা গ্রিন বেঞ্চের যে রায় ছিল সেই অনুযায়ী এখান থেকে উঠে যায়, বন্ধ হয়ে যায়। তৎকালীন সরকার, রাজ্যের সরকার এই বিষয়টাতে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেছিলেন, সমস্যার সমাধান করেছিলেন। যেমন সেই সময় বাস পিছু, মানে আমি প্রাইভেট বাসের কথাই বলি, প্রাইভেট বাসে মালিকদেরকে 50,000 টাকা করে সাবসিডি দিয়েছিলেন বাস পরিবর্তন করার জন্য, এবং ব্যাংকের থেকে ঋণ পাওয়ার জন্য সরকার নিজে উদ্যোগ নিয়েছিলেন। এই ক্ষেত্রে অটো, ট্যাক্সি সবার ক্ষেত্রে প্রযোজ্য। যার যেরকম গাড়ির ভাড়া, গাড়ির দাম, সেই অনুযায়ী তার সাবসিডি রেটটাও ওই রকমভাবেই ছিল। আরেকটা বড় কাজ হয়েছিল সেই সময়, যে এই শ্রমিকরা একটা বড় অংশ এই গাড়ি বসে যাওয়ার জন্য 2009-এ বেকার হয়ে গেছিল। আমরা আমাদের ইউনিয়ন, আমাদের রাজ্য ফেডারেশন, আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্য ফেডারেশন থেকে আমরা দাবি করেছিলাম সরকারের কাছে যে এদেরকে কিছু আর্থিক সহযোগিতা করা দরকার। তখনকার সরকার মেনে নিয়েছিলেন। তখন পরিবহন মন্ত্রী ছিলেন রঞ্জিত কুণ্ডু, শ্রমমন্ত্রী অনাদি সাউ। তারা আমাদের সঙ্গে সভা করেন, মিটিং করেন, আমরা ডেপুটেশনে যাই। ওখানে ঠিক হয় যেসব শ্রমিকরা বসে যাচ্ছে এই পরিবর্তনের জন্য, গাড়িটা আসতে দেরি হবে, তাদের ইন্টার্ন 2000 টাকা করে এককালীন তারা বাই চেকে পেমেন্ট করেছিলেন থ্রু মোটর ভেহিকেলস। সরকার পরিবর্তন হয়ে গেছে, অথচ সরকারের যে আগের সরকারের যে নীতি, যে পদক্ষেপ নিয়েছিলেন, এই সরকার তার বিন্দুমাত্র জায়গায় গেলেন না। এই বিষয়ে তাদের কোনো রকম মাথা ব্যথা, কোনো রকম উদ্যোগ তাদের নেই। এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, এমনিতেই এই পরিবহন ব্যবসা খুবই খারাপ অবস্থায় আছে। যদি ব্যবসাটা খারাপ অবস্থা থাকে, শ্রমিকদের অবস্থাও সেরকমই থাকবে। প্রচুর বাসের রুট উঠে যাচ্ছে, মিনি বাস তো প্রায় উঠেই গেল। বাসের এক একটা রুটে যত সংখ্যা ছিল, যত গাড়ি চলতো, তার থেকে সংখ্যা কমে গেল। এবং অনেক শ্রমিক তারা অন্য পেশায় চলে যাচ্ছে। কেউ সবজি বিক্রি করছে, কেউ মাছ বিক্রি করছে, কেউ রিক্সা চালাচ্ছে। এখনও ন্যূনতম ভাড়া সরকারের হচ্ছে 7 টাকা, কিন্তু আপনি সরকারি বাস ছাড়া আপনি যে কোনো প্রাইভেট বাসে উঠুন, কোথাও এই 7 টাকা ভাড়া নেই। এরা মালিকরা নিজেদের মতন করে ভাড়া বাড়িয়ে নিল, কেউ দেখার নেই। আমার যা বয়স, আমার বয়সকালে আমি জানি না আরও যারা করবেন, আমার বয়সকালে আমি দেখিনি যে পশ্চিমবঙ্গে বা কলকাতায় বাস চলছে উইদাউট ফেয়ার চার্ট। কোনো ফেয়ার চার্ট নেই। আগে গাড়িতে লাগানো থাকতো ফেয়ার চার্ট, এখন ফেয়ার চার্ট বলে আর কিছু নেই। যদি বলেন এটা কেন্দ্রের বিজেপি গভর্নমেন্ট, তারা একটা বিল এনেছিল। আগে আমরা জানতাম মোটর ভেহিকেলস অ্যাক্ট, মোটর ভেহিকেলস রুলস,
এখন এসব তুলে দিয়ে পরিবর্তন করে এখন শুধু গালভরা সুন্দর মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা গালভরা নাম দিয়েছেন রোড সেফটি বিল। এই বিলের জন্য প্রচুর ওয়ার্কার এইখানে কাজ করতে আসছেন না। এই রোড সেফটি বিলে বলেছে যদি দুর্ঘটনা ঘটে ড্রাইভারকে 7 লক্ষ টাকা জরিমানা দিতে হবে, 3 বছরের জেল হতে পারে, তাকে নিজের বিজ্ঞাপন নিজের পয়সায় বিজ্ঞাপন দিতে হবে কাগজে, নিউজ পেপারে, যে গাড়িটা মেকানিক্যাল ফল্টের জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি রাস্তার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে, এইসব কোনো বিচারের মধ্যে দ্বারা যাবে না। সেই সময় এখানকার রাজ্য সরকার বলেছিল আমরা এই আইন লাগু করব না। যেমন আগে নো পার্কিং ফি ছিল 100 টাকা, এখন নো পার্কিং ফি হচ্ছে 500 টাকা। এই সরকার বলেছিল আমরা লাগু করব না, কিন্তু সবার আগে এই সরকারই কিন্তু এই 500 টাকা নো পার্কিং ফি লাগু করে দিল। এই আইনেই বলা আছে যে বেসরকারি যে গাড়ি, যেটা কমার্শিয়াল ট্রান্সপোর্ট, তাদের ভাড়া তারাই ঠিক করবে, সরকার এতে নিয়ন্ত্রণ করবে না। আমরা যখনই ডেপুটেশনে গেছি পরিবহন মন্ত্রীর কাছে, যখনই আমরা বলেছি ফেয়ার চার্টের প্রশ্নে, কেন আমাদের শ্রমিকদের সঙ্গে প্যাসেঞ্জারদের বিরোধ হচ্ছে, কোনো রুটে 10-এর পরে 15, কোনো রুটে 10-এর পরে 12, কোনো রুটে 15 স্টেজ 10-এ নিচ্ছে, কেউ বলছে 10-এর স্টেজ 15-এ নিচ্ছে। একটা এখানে তো মালিকরা নেই, সামনে হচ্ছে আমাদের শ্রমিকরা, আর এই প্যাসেঞ্জারের সঙ্গে যাত্রীদের সঙ্গে শ্রমিকদেরই বিরোধ তৈরি হয়ে যাচ্ছে। আমরা যাত্রী এবং শ্রমিকদের ঐক্য করতে চাইছি, সেইটাকে ভেঙে দিয়ে আমাদের দুজনের মধ্যে লড়াই লাগিয়ে দিচ্ছে। যখন পরিবহন মন্ত্রীর কাছে যাচ্ছি বলছি, তখন উনি পেছনে একজনের ছবি দেখিয়ে বলছেন ওনাকে বলুন। এই এখন নতুন একটা বিষয় এসছে, আমরা বলতাম আগে হুমকি, এখন থ্রেট কালচার কথাটা এসে গেছে। বিভিন্ন রুটে আমাদের ইউনিয়নকে ঢুকতে দেওয়াই হয় না, ভয় দেখিয়ে রাখা হয়েছে শ্রমিকদের। এমনও হয়েছে এরকম যে শ্রমিকরা সই করে দিয়েছে CI2 ইউনিয়নের সঙ্গে থাকবে, খুলে ফেলে দিয়েছে। আমরা থানাকে দিয়েছি, থানা এগুলো কোনো মানেই নি। শ্রমিকরা ভয় ভীতির মধ্যেই আছে। আপনি যেটা বলছিলেন যে কেন্দ্র সরকার যে আইন লাগু করেছিল সেটা সবার প্রথম নিয়ে এসছে রাজ্য সরকার এখানে ইমপ্লিমেন্ট করেছে। হ্যাঁ, এবং আমরা দেখতে পাচ্ছি 2014 সালের পর থেকে কীভাবে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, এর ফলেও কি একটা পরোক্ষ প্রভাব পড়েছে এর মধ্যে? পরোক্ষ না, আমরা তো বারবারই বলি পেট্রোল ডিজেলের দাম যেই হারে বাড়ছে আপনাকে ভাড়াটাকেও বিন্যাস করতে হবে। এখন মালিকরা এই 15 বছরের গাড়িকে আরও 2 বছর বাড়ানোর জন্য বা 3 বছরের জন্য কোর্টে কেস গেছে বা সরকারকে বলেছে যে 2 বছরের এই সব ওই কোভিডের জন্য গাড়ি তো চলেনি, অতএব সেইটাকে করার জন্য সেটা হাইকোর্টে এখন পেন্ডিং কি আছে, বিচারাধীন অবস্থায় আছে, সেখানে কি বলবে তারা জানেন। আমি সেই বিষয়ে বলতে চাইছি না, কারণ তারা একটা বিচারাধীন বিষয়, এটা তো আমার বলার কোনো কারণ নেই। কিন্তু বিষয় হচ্ছে যে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে এত, তারপরেও গাড়ির ভাড়াটা, বাস ভাড়াটা বাড়ানো উচিত ছিল, সেটা বাড়ালো না, সরকার থেকে বাড়ালো না, কারণ সরকার দেখালো যে আমি তো বাস ভাড়া বাড়াইনি। সরকারের কি ভূমিকা নেওয়া উচিত বলে আপনার মনে হয়? সরকার তো প্রথমে বললাম যে আপনি সরকারের ভূমিকা নেওয়া উচিত ছিল এই গাড়িগুলোকে নামানোর ক্ষেত্রে, নতুন গাড়ি করার ক্ষেত্রে তাদেরকে ভর্তুকি দিয়ে যা ট্রান্সপোর্টের অবস্থান সেটাকে বিচার বিবেচনা করার মধ্যে রাখা উচিত ছিল, এটা করেনি। এর সঙ্গে যেটা আমি আরেকটা, যে মালিক যারা বাসের এই সিন্ডিকেট আছেন, মালিক সিন্ডিকেট, তাদেরও ভূমিকা খুব একটা সদর্থক নয়। তারা হুমকি দিয়েছে বহুবার, এই ধর্মঘট করে দেবো, ধর্মঘট করে দেবো, ধর্মঘট করবো, কিন্তু আলটিমেট তারা করেনি, কারণ তারা সবাই শাসক দলের মদতপুষ্ট লোক যারা মালিকের এখন সিন্ডিকেটে আছে। অতএব একটা বলতে হয় লোক দেখানো, আমি বারবারই বলছি এটা হচ্ছে লোক দেখানো, যেটা সরকারও চাইছে যে এটা কর্পোরেটের হাতে তুলে দেবে, আলটিমেট এটা কর্পোরেটের হাতে চলে যাবে। যেমন দেখবেন পরিবহন শিল্পের যারা আমাদের ট্রেড ইউনিয়ন এবং তার সাথে হচ্ছে আমাদের যে শ্রমিক সংগঠনগুলো, তারা মূলত লড়াই করছে। এবং আমাদের রাজ্যে যে বামপন্থীরা, আমরা তাদেরকেও দেখেছি, তারাও গণপরিবহনকে রক্ষা করা এবং এই প্রশ্নে রাজ্য সরকারের যে ভূমিকা পালন করা উচিত, কেন্দ্র সরকারের যে ভূমিকা পালন করা উচিত,
সেটা দাবি করা হচ্ছে। এবং আগামী দিনে এই যে একটা নৈরাজ্য, গণপরিবহনকে একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে যাত্রীদেরকে নিয়ে আমাদের আগামী দিনে আন্দোলন গড়ে তুলতে হবে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।